ও তাহলে আর ঝামেলা নাই তাহলে তো ওটা একটা এফিডেভিট দিলেই হবে। হ্যাঁ দেবো তাহলে এফিডেভিট করে আইনি করার হবে, ঝামেলা নাই। আচ্ছা আমি করে দেবো কাকা, ঠিক আছে ইনশাল্লাহ। নিয়েছি তো পাইছি এটা হবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে যুক্ত আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সবাই কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। রোজা রহমান সালাম দিয়েছেন, শামসুন নাহার, মুসলিমা আক্তার, উষা সালাম দিয়েছেন। সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে চতুর্থ অধ্যায়ের যে অংশটুকু বাকি ছিল প্যানাল কোডের ৭৬ থেকে ৯৫ ধারা পর্যন্ত ইনশাল্লাহ আমরা আজকের এই লাইভের মাধ্যমে শেষ করব। তো আশা করি আপনারা মনোযোগের সাথে ৭৬ ধারা থেকে ৯৫ ধারা পর্যন্ত মনোযোগের সাথে ক্লাসটি উপভোগ করবেন। তো মুসলিম উদ্দিন, আফরিন শিকদার, আশরাফ মুন্নি, রোজা, রাজু, জেসমিন, আজিজুল হক সহ অনেক শিক্ষার্থীকেই দেখতে পাচ্ছি। শিরিন সুলতানা, এমডি মান্নান সাহেব, অল ক্লিয়ার, তজাম্মুল আলী, তানিম সহ অনেকে যুক্ত আছেন ইনশাল্লাহ। তো আমরা এই যে গতকাল যে ক্লাসটি করিয়েছিলাম, আমি মনে করি ওই ক্লাসটি আপনাদের জন্য ভাইবা, রিটেন এবং কি এমসিকিউ প্রত্যেকটি ক্ষেত্রেই, শুধু তাই নয়, আপনি আইনজীবী হওয়ার পরেও সারাটা জীবন আপনার সেটা কাজে দিবে। তো যশোর থেকে দেখছেন মুসলিমা আক্তার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, খুবই ব্যস্ততার মধ্যে। হ্যাঁ, দেখা যাচ্ছে চেম্বার থেকে দ্রুত আসলাম, এসে ক্লাসে ঢুকলাম, তবুও ক্লায়েন্টে ফোন দিচ্ছে, এরকম ব্যস্ততার মধ্যে আছে। কানেরি, নাজনীন, ঘুষউদ্দিন সহ অনেকে যুক্ত আছেন ইনশাআল্লাহ। তো আমরা প্যানাল কোডের যে অধ্যায়টুকু এখন আলোচনা করব, এইটুকু কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখন থেকেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে। তো যশোর থেকে সাইদ খান যুক্ত আছেন, অনেকেই যুক্ত আছেন। আশা করি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত, কারণ প্যানাল কোডের একটা গুরুত্বপূর্ণ টপিকস আপনাদেরকে বলে দিচ্ছি, সাজেশনও বলতে পারেন। এই যে ৫৩ ধারা থেকে এখানে ১০৬, তারপরে আপনি ১২০ পর্যন্ত ধরতে পারেন, ১২০, পাশাপাশি ৩৪, ১৪৯ এগুলো দেখবেন। তারপরে হচ্ছে ১৭, ১৬, এই দুইটা অধ্যায়। এই দুইটা অধ্যায় যদি আপনি ভালোভাবে পড়েন, আপনি লিখিত পাস। প্যানাল কোড থেকে লিখিত 100% একটা প্রশ্ন কমন পড়বে এখান থেকে পড়ে। হ্যাঁ, লিখিতর জন্য এখান থেকে 100% নেট প্রবলেম
আমাদের এখানে কোনো নেট প্রবলেম নাই প্রিন্স মাহমুদ, আপনার যে নেট সেখানে প্রবলেম আছে। হ্যাঁ, তো এই যে আমরা যে সাজেশনটুকু আপনাদেরকে দিলাম, যদি লিখিতর জন্য আপনি এখন থেকেই প্রিপারেশন নিতে চান, তো 53 থেকে 120 পর্যন্ত, এমনকি 34, 149 এই দুটা ধারা, পাশাপাশি 17 এবং 16তম অধ্যায় এবং 17তম অধ্যায়, 16 এবং 17তম অধ্যায়টা ভালোভাবে পড়লেই আপনি লিখিত পরীক্ষায় একটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবেন। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? কার? 202 এর মামলা কোথায়? বাড়ি কোথায়? আসামির নাম? হ্যাঁ, আসামির নাম কি? ওই যে আপনার তার ছেলে যে বিদেশ। হ্যাঁ, ওটা আগামীকাল তারিখ। আমি তো ফোন দিয়েছিলাম, কাকে জানি ফোন দিলাম, কার নাম্বার আছিল। আগামীকাল সকালে আইসা পড়বেন কোর্টে। ওকে, তো যাই হোক, আমি যে সাজেশনটা দিলাম এটা লিখিতর জন্য। আর এখান থেকে আপনি শুধু লিখিত বললেও ভুল হবে, এখানে আপনি এইটুকু পড়লে 12 থেকে 13টা প্রশ্ন এর মধ্যেই হবে। তাহলে এইটুকু আপনাকে গুরুত্ব সহ পড়তে হবে। 12, 13 না, 15টা এমসিকিউ প্রশ্ন এখান থেকে থাকবে, অর্থাৎ 53 থেকে 106 এবং 120 ধারার মধ্যে, এবং 34, 149, পাশাপাশি হচ্ছে 16 এবং 17তম অধ্যায়। 16তম অধ্যায় কি আছে জানেন? মানুষের দেহ বা মানব দেহ সংক্রান্ত যে অপরাধগুলো হয় সেগুলো, এবং 17তম অধ্যায় আছে মানুষের যে সম্পত্তি। তো পেনাল কোডে দেখেন মানুষের দেহ এবং সম্পত্তি সংক্রান্ত অপরাধগুলো নিয়েই কিন্তু এখানে মোকদ্দমা হয় বেশি। সো 16, 17তম অধ্যায়টা ভালোভাবে আপনাকে পড়তে হবে, পাশাপাশি 53 থেকে 106, 120 অ্যাবেটমেন্ট, এবং 34 থেকে 149 এটা হচ্ছে আমার লিখিত জন্য আপনাদেরকে সাজেশন। পাশাপাশি এইটুকুর মধ্য থেকে আপনি 12 থেকে 15টা প্রশ্ন এমসিকিউ পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, ঢাকা থেকে যুক্ত আছি কার্নি নাজনীন, ইকবাল হোসেন সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন সুশান্ত পাল, ওকে, এলএলবি হেনা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি সবাইকে আবারও। হ্যাঁ, তো যাই হোক, আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটি হচ্ছে, বলেন তো, দেখা যাচ্ছে কি প্রশ্ন করি। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে আপনি নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন করলেও আপনার কোনো অপরাধ হবে না। আবার বলি, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন করলেও আপনার কোনো অপরাধ হবে না। পেনাল কোডের কত ধারায় বর্ণিত আছে? দেখি কে বলতে পারেন। এটা পেনাল কোডের কত ধারায় বর্ণিত আছে? চট করে উত্তর করবেন। মশিউর রহমান যুক্ত আছেন ঢাকা থেকে। যে পেনাল কোডের কত ধারায় এই বিষয়টা বর্ণিত আছে? মাজহারুল ইসলাম, চমৎকার এমডি সালাম, চমৎকার এমডি আবুল কালাম আজাদ, ভেরি গুড এলএলবি হেনা, চমৎকার মুসলিউদ্দিন, চমৎকার। তো কান্নি নাজদিন 96 ধারা কেন বললেন? এখন বলেন যে পাগলের বিরুদ্ধেও আপনি ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন, এটা কত ধারায় আছে? পাগলের বিরুদ্ধে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, কোথায় আছে? লাবণ্য শেখ 106 ধারা, মুসলিমা আক্তার, ঘুমেস পুষ্পা, মায়ার বাঁধন। পাগলের বিরুদ্ধে, আনসাউন্ড মাইন্ড ব্যক্তিদের বিরুদ্ধেও আপনার কি করা যাবে? ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে, কত ধারায় বর্ণিত আছে? এমডি আবুল কালাম আজাদ কিন্তু দুরন্ত। রাজীব বিশ্বাস রাজু, শিরিন সুলতানা, ভেরি গুড। সালাম সাহেব, ভেরি গুড। ওকে, সাদ্দাম হোসেন যুক্ত আছেন, শারমিন, লাবণী, ওকে। আমরা গতকালকের ক্লাসটি একটু যাচাই করে দেখি আপনারা কেমন শিখলেন। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে কয়টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়?
আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে কয়টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়? ঘুমেশ পুষ্পা, ইকবাল হোসেন, মুসলিউদ্দিন, অনেক শিক্ষার্থী যুক্ত আছেন। ওকে, আজিজুল হক 6টি, তাহমিনা ইসলাম 2টি, সাব্বির হোসেন 6টি, এমডি সালাম 10টি। কার উত্তরটা আমরা সঠিক বলে ধরে নেব? রাজীব বিশ্বাস রাজু 6+4 10টি, এমডি জয়নাল আবদিন। দেখেন আপনারা কেমন পড়েছেন, আজকে যাচাই হয়ে গেল। এই ক্লাসটা আপনারা যারা দেখেছেন, আমি মনে করি না আপনারা কখনো ভুল করবেন। হ্যাঁ, গ্লাসটা ভালো হয়েছে, গ্লাসটা আমার না, গ্লাসটা হচ্ছে আমার পরিবারের, আমার বইয়ের। আমার গ্লাসটা কোথায় রাখছি খুঁজে পাচ্ছে না। জ্বর জ্বর, সেদিন তো ঘুরতে গেছিলাম, নদীতে গোসল করছে, জ্বর। বাড়িতে যারা আছে সবাই জ্বর, একমাত্র আমার বডি হচ্ছে মনে হয় জাপানি বডি, আমার কখনো জ্বর সর্দি এগুলো হয় না। ঠিক আছে, তো যে কথাটা বলবো আপনারা পড়েননি, কারণ ক্লাসটাও যদি মনোযোগ সহকারে দেখতেন এই প্রশ্নের উত্তরটা কখনো ভুল হতো না। দুঃখের বিষয়, দেখেন যদি শুধু প্রশ্ন হয় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কয়টি ক্ষেত্রে? আত্মরক্ষার মানে প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করা যায় কয়টি ক্ষেত্রে? কয়টি ক্ষেত্রে বলেন, এই প্রশ্নের উত্তর করবেন। প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করা যায় কয়টি ক্ষেত্রে? ভেড়াটা ভেঙে দিচ্ছি, আপনাদের যে কনফিউশন হয় এটা 1 মিনিটে আমি আপনাদেরকে দূর করে দিচ্ছি। আশরাফুল মুন্নি, প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করা যায় কয়টি ক্ষেত্রে? আবুল কালাম আজাদ, চমৎকার, 2টি। কোথায় বলা আছে? 97 ধারা। এই সূত্রটা এটা মনে রাখবেন, প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করা যায় মাত্র 2টা, মানে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় 2টা ক্ষেত্রে। এই 2টা ক্ষেত্র কি? একটা হচ্ছে সম্পত্তি, আরেকটা কি দেহ বা শরীর। এখন সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ঘটানো যায়, যদি মৃত্যু কথাটা বলা থাকে, মৃত্যু ঘটানো যায় 4টি। দেহ রক্ষার জন্য মৃত্যু ঘটানো যায় 6টি, মোট 10টি। প্রশ্ন দেখেন এখান থেকে কতগুলা হতে পারে? সম্পত্তি 103, দেহ 100 ধারা। এই টেকনিকটা ফলো করলেও আপনারা, আমি মনে করি এখান থেকে আর কনফিউশন হবে না। এইটুকু যদি মনে করেন আর কনফিউশন হবে না। মানে প্রাইভেট ডিফেন্স মূলত প্রয়োগ করা যায় 2টি ক্ষেত্রে, দেহ এবং সম্পত্তি। দেহ রক্ষার জন্য মৃত্যু ঘটানো যাবে কয়টি ক্ষেত্রে? যদি মৃত্যুর কথা বলা থাকে 6টি, আর সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ঘটানো যাবে 4টি ক্ষেত্রে। মোট হচ্ছে মৃত্যু ঘটানো যায় 10টি ক্ষেত্রে। মৃত্যু যদি লেখা আসে তাহলে মোট হচ্ছে 10টি। আমার যে প্রশ্নটি ছিল যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় মোট কয়টি ক্ষেত্রে? মোট, এটা ছিল প্রশ্ন। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় মোট কয়টি ক্ষেত্রে? প্রশ্ন হলে এর মাঝখানে হয়, বিশ্বাস করেন, প্রশ্ন হলে এখান থেকে হয়, এই কয়েকটা লাইনের মধ্যে আপনার প্রশ্ন হবে। বলেন তো দেখি, এখন প্রশ্নের উত্তর করেন। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় মোট কয়টি ক্ষেত্রে? উত্তর করেন এখন দেখি, কে পারেন? তাহমিনা ইসলাম 10টি ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এখন ক্লিয়ার। যদি বলা হয় সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ঘটানো যায় মোট কয়টি ক্ষেত্রে? প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করে সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ঘটানো যায় কয়টি ক্ষেত্রে? এখন কি আরো ভুল হবে?
এই যে দেখেন দীপিকা পুষ্পা ঘোষ নাকি দীপিকা ঘোষ পূর্ণি, আবারও বলছেন 6টি ক্ষেত্রে। কি বলবো? আমার ক্লাসের পড়া যদি আপনি ক্লাসে মুখস্থ না করতে পারেন, এটা হচ্ছে আপনার দুর্ভাগ্য। আমি যেভাবে ক্লাস করাই, এই ক্লাসের পড়াটা যদি আপনি ক্লাসেই মুখস্থ না করতে পারেন, সেটা হচ্ছে আপনার দুর্ভাগ্য। ঠিক আছে? তো চলুন আমরা চলে যাই আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে। উত্তর করবেন যে আমরা যে পড়ব কততম অধ্যায় আলোচনা করতেছি। একটু আয়ত, ফ্যানটা একটু ঘুরাই দাও। বলেন তো দেখি কততম অধ্যায় আমরা আলোচনা করতেছি। ধুয়ে দাও, আরেকটু ঘুরাই দাও। হ্যাঁ, এখন বলেন তো দেখি কততম অধ্যায় আমরা আলোচনা করতেছি। শিরিন সুলতানা, ভেরি গুড, চমৎকার। 4র্থ অধ্যায়। দেখেন এখান থেকে কয়েকটা প্রশ্ন হয়েছিল। দণ্ডবিধির কততম অধ্যায়ে জেনারেল এক্সেপশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আরেকটা প্রশ্ন হয়েছে যে দণ্ডবিধির 302 ধারার মামলায় আসামি দাবি করে যে আসামির কাজ সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। উক্ত দাবি প্রমাণের দায়িত্ব আসামির সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? এটা গতকালকে বলেছি, বলেন তো দেখি। যে দণ্ডবিধির 302 ধারায় আসামি দাবি করে যে তার কাজ সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। উক্ত দাবি প্রমাণ করার দায়িত্ব আসামির, এটা সাক্ষ্য আইনের কোথায় বলা আছে? দেখি কে বলতে পারেন। আরেকটা প্রশ্ন হয়েছে নিম্নের কোন কাজটি সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়ে না? পুলিশ কর্তৃক বিনা পরোয়ানায় খুনিকে গ্রেপ্তার, আদালতের রায় অনুযায়ী সম্পাদিত কাজ, 12 বছরের কম বয়স্ক পরিণত বোধ সম্পন্ন শিশুর কাজ, সদ্বিশ্বাসে কৃত কোনো কাজ। এমডি সালাম, চমৎকার। 105 ধারা, এভিডেন্স অ্যাক্টের 105 ধারায় যদি আপনি দাবি করেন যে আমি যে অপরাধটা করেছি এই অপরাধটা অপরাধ না, এটা হচ্ছে সাধারণ ব্যতিক্রমের মধ্যে, এটা প্রমাণ করতে হবে আপনাকে সাক্ষ্য আইনের 104 ধারা 105 ধারা অনুযায়ী। ভেরি গুড, চমৎকার। তো এইরকম প্রশ্ন বিগত সালে হয়েছে। আমরা চলে যাই 4র্থ অধ্যায়ের 76 ধারা থেকে আমরা শুরু করব। 76 ধারাতে দেখেন এখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে দেখেন, অ্যাক্ট ডান বাই এ পারসন বাউন্ড অর বাই মিস্টেক অফ ফ্যাক্ট বিলিভিং হিমসেলফ বাউন্ড বাই ল। আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষের কাজ দ্বারা সম্পাদিত কাজ। অর্থাৎ আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত, দুইটা মনে রাখবেন। এখান থেকে 1 নাম্বার হচ্ছে কি বলা হচ্ছে, আইন বলে বাধ্য, আইন বলে বাধ্য, আর এটা হচ্ছে ভুল ধারণাবশত। দুইটা বিষয় এখানে বলা হয়েছে। দেখেন আইন বলে বাধ্য এবং ভুল ধারণা বশত, এই দুইটা কাজ যদি আপনি করেন ফৌজদারি দায় থেকে এখানে অব্যাহতি দেওয়া হয়েছে। আইন বলে বাধ্য কি? আইন বলে বাধ্য, এটা যদি আমরা প্রথমেই একটা উদাহরণ দেই যে এ নামক একজন ব্যক্তি হচ্ছে একজন পুলিশের সিপাহী বা সৈনিক। এখন তার যে ঊর্ধ্বতন অফিসার আছে, ঊর্ধ্বতন অফিসার, এই ঊর্ধ্বতন অফিসারের আদেশ বা নির্দেশ পালন করা কিন্তু এই নামক ব্যক্তির দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? এখন দেখেন আইন বলে বাধ্য মানে কি, একজন সৈনিক তার ঊর্ধ্বতন অফিসারের যে কোনো আদেশ, যে কোনো নির্দেশ তিনি কিন্তু পালন করতে আইনগত বাধ্য। এখন দেখা যাচ্ছে ঊর্ধ্বতন অফিসার তাকে নির্দেশ দিল জনতার উপর গুলি করার জন্য, তাহলে সিপাহী সে কি করবে? গুলি করবে না, যেহেতু তার ঊর্ধ্বতন অফিসারের একটা এখানে নির্দেশ আছে। সো এ যদি ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে কোনো কাজ করে তাহলে তার কোনো অপরাধ হবে না, এটা হচ্ছে আইনগত বাধ্য। এখন দেখেন ভুল ধারণাবশত, এটা কেমন? ধরেন পুলিশ
পুলিশ দেখা যাচ্ছে করিমকে অ্যারেস্ট করতে গিয়ে ভুলবশত রহিমকে অ্যারেস্ট করলো। রহিম, এখন দেখা যাচ্ছে পুলিশ তার কি এখানে অ্যারেস্ট করার দরকার হচ্ছে করিমকে, এটা তিনি গুড ফেইথে সরল বিশ্বাসে হতে হবে। এখানে মনে রাখবেন গুড ফেইথ বা প্রত্যেকটা কাজ কিন্তু আপনাকে গুড ফেইথ বা সরল বিশ্বাসে করতে হবে। গুড ফেইথের সংজ্ঞা কোথায় আছে দেখি, কে বলতে পারেন? বলেন তো দেখি এখন, যে গুড ফেইথ বা সরল বিশ্বাস এই সংজ্ঞাটা কোথায় আছে? ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন সহকারে কাজ করতে হবে। ডিউ কেয়ার, যত্ন এবং সতর্কতার সাথে কাজ করতে হবে। এটা কোথায় আছে দেখি, কে বলতে পারেন? ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, সতর্কতা এবং মনোযোগের সাথে আপনাকে কাজটা করতে হবে। 52 ধারায় প্যানাল কোড। ভেরি গুড মুসলিমা আক্তার, চমৎকার। গুড ফেইথের সংজ্ঞা প্যানাল কোডে আছে 52 ধারায়, চমৎকার প্যানাল কোড। তাহলে প্যানাল কোডের 52 ধারাতে আমরা গুড ফেইথের সংজ্ঞা পেলাম। এখন আমরা 76 ধারা যে আলোচনাটা করলাম, যে আইনগত বাধ্য, আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত যদি কেউ কোনো কাজ করে সেটা অপরাধ হবে না। উদাহরণস্বরূপ বলতে পারলাম, একজন সৈনিক, তিনি তার ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে যদি কোনো আদেশ নির্দেশ পালন করে তাহলে তার কোনো অপরাধ হবে না। এবং তাকে ভুল ধারণাবশত পুলিশ করিমকে অ্যারেস্ট করতে গিয়ে, গ্রেপ্তার করতে গিয়ে ভুল ধারণাবশত রহিমকে অ্যারেস্ট করলো, এখানেও তার কোনো অপরাধ হবে না। বুঝতে পেরেছেন? কমেন্ট করবেন। তাহলে 76 ধারা, এই 76 ধারার সাথে আমরা একটু মিলিয়ে পড়তে পারি 79 ধারা। 79 ধারাটাও আমরা একবারে মিলিয়ে পড়ে যাই। এখানে দেখেন আইন সমর্থিত বা ভুল ধারণাবশত, আইন সমর্থিত, এখানে বলা হচ্ছে আইনে সমর্থিত বা ভুল ধারণাবশত, ওই সেম বিষয়টা এখানেও বলা হয়েছে। আইন সমর্থিত বলতে দেখেন যে ব্যক্তি আইন দ্বারা সমর্থিত, জাস্টিফাইড বাই ল বা গুড ফেইথ সরল বিশ্বাসে, যেমন ধরেন এখানে একটা উদাহরণ আছে যে আইন সমর্থিত বা ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী কোনো ব্যক্তির দ্বারা কৃত কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না। যেমন ধরেন এখানে একটা উদাহরণ আপনি মনে রাখতে পারেন, যে দেখা যাচ্ছে, দেখেন যে উদাহরণটা বলা হচ্ছে, এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে এমন একটা কাজ করতে দেখে, এমন একটা কাজ করতে দেখতেছে, এর মনে হচ্ছে, কি মনে হচ্ছে? যে বি একটা অপরাধ করতেছে, অপরাধ। তাহলে আমরা জানি যে যদি কেউ কোনো অপরাধ, গুরুতর অপরাধ করে, কাউকে হত্যা করতে চায়, তাহলে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে তাকে বাধা দেওয়ার বা তাকে গ্রেপ্তার করার ক্ষমতা আপনার আইন দিয়েছে না? 59 ধারাতে আমরা পড়েছিলাম যে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। পাবলিকও কিন্তু গ্রেপ্তার করে বেঁধে রাখে যখন দেখা যাচ্ছে তার সামনে কগনিজেবল অফেন্স এবং নন বেইলেবল অফেন্সের কোনো অপরাধ সংঘটিত হয়। সো এখানে দেখা যাচ্ছে এ নামক ব্যক্তির সামনে যখন বি এমন একটা কাজ করতেছে, এ নামক ব্যক্তির মনে হলো বি একটা গুরুতর অপরাধ সংগঠন করতেছে, তখন এ নামক ব্যক্তি কি করতে পারবে? ওই বি নামক ব্যক্তিকে ধরলো, অ্যারেস্ট করলো, পুলিশে দিল, কিন্তু দেখা যাচ্ছে এ নামক ব্যক্তি কোনো অপরাধ করে নাই, তখন বি নামক ব্যক্তি কোনো অপরাধ করে নাই, তখন কিন্তু এ নামক ব্যক্তিরও এখানে কোনো অপরাধ হবে না। নেট প্রবলেম তো নাই, এখানে তো নেট প্রবলেম নাই, নেট ভালো চলছে। এখন দেখেন আমরা চলে যাচ্ছি এই যে 76, 77, 76 এবং 79 এই দুইটা ধারা একই রকমের ক্যাটাগরি, আইন সমর্থিত বা ভুল ধারণাবশত। তো আমরা 77 ধারাতে চলে যাব, বিচার পদ্ধতি। অর্থাৎ এক কথায় মনে রাখবেন 77 ধারাতে আছে বিচারকের কাজ, বিচারকের কাজ,
এই যে বিচারকের কাজ কোনো অপরাধ নয়। কখন কখন দেখেন, বিচার পদ্ধতি অনুসারে কাজ সম্পাদনকালে বিচারক কর্তৃক কোনো কাজ, এটা অপরাধ হবে না। আপনি ৭৭ ধারায় মনে রাখবেন, বিচারকের কোনো কাজ, একজন বিচারক সরল বিশ্বাসে তার সম্পাদিত যে কোনো রায়, আদেশ, এগুলো যদি তিনি আদেশ দেন, তখন তার কোনো অপরাধ হবে না। ভুল আদেশ দিলেও তার কোনো অপরাধ হবে না। সো ৭৭ ধারাতে আপনি মনে রাখবেন, বিচারকের সরল বিশ্বাসকৃত কোনো কাজ বিচার কার্য পরিচালনাকালে তার কোনো অপরাধ হবে না। একজন বিচারক বিচার কাজ পরিচালনা করতে গিয়ে সে যদি গুড ফেথে সরল বিশ্বাসে কোনো কাজ করে, তার কোনো অপরাধ হবে না। এক কথায় মনে রাখবেন। ৭৮ ধারাতে চলে যায়। এখানে আপনি টেকনিক দিয়ে মনে রাখতে পারেন, জল্লাদের কাজ। জল্লাদের কাজ এটা কেমন? এই যে বিচারকের আদেশে আদালতের রায় কার্যকর করতে গিয়ে, যে কোনো কাজ কার্যকর করতে গিয়ে যদি কেউ কোনো কাজ করে, সেটাও অপরাধ হবে না। যেমন জল্লাদের কাজ, আদালত একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। সো দেখা যাচ্ছে এই যে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো, তখন কিন্তু জল্লাদ ওই ব্যক্তির ফাঁসি কার্যকর করলো, তার কোনো অপরাধ হবে। যেমন আমরা জল্লাদ শাহজাহানকে দেখেছিলাম, তিনি কিন্তু নায়কের মতো জেলখানা থেকে বের হলেন এবং তার যে ইতিহাস আমরা দেখলাম, সে কিন্তু একটা ডাকাতি মামলায় হাজতে যায়, তারপরে দীর্ঘ হাজতবাস থাকার পরে দেখা যাচ্ছে অনেক লোকের ফাঁসি তিনি কার্যকর করছেন। তার কি অপরাধ হয়েছে? এখানে আইন বলতেছে না। আদালতের আদেশে বা রায় কার্যকর করতে গিয়ে যদি কোনো কেউ কাজ করে, সেই কাজও কিন্তু এখানে ৭৮ ধারায় বলা হচ্ছে তার কোনো অপরাধ হবে না। সো এটাও আমরা বলতে পারি তার কোনো অপরাধ হয়নি। তাহলে আমরা ৭৬, ৭৭, ৭৮, ৭৯ ধারাটা পড়লাম। ৭৯ ধারাটা ইতিমধ্যেই পড়ে ফেলেছি। নেট প্রবলেম দেখাচ্ছে? কই, আমাদের এখানে হাই স্পিডে নেট। আপনারা সবাই একটু কমেন্ট করবেন তো, নেট প্রবলেম কি না। এখানে তো নেট কোনো প্রবলেম দেখাচ্ছে না। মায়ার বাঁধন, নেট ওকে? হ্যাঁ, নেট প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, যাদের এখানে নেট প্রবলেম দেখাচ্ছে, আপনারা একটু এইভাবে রিফ্রেশ করেন অথবা আপনার মোবাইলটা একটু রিস্টার্ট করেন, তাহলে এই ঠিক হয়ে যাবে। গুরুত্বপূর্ণ ক্লাস তো দেখতে হবে। হ্যাঁ, নেট ওকে? ওকে ওকে, নেট ওকে। হ্যাঁ, নেট আমার সমস্যা ছিল, আমি ভিডিও রেজুলেশন কমিয়ে দিয়েছি, এখন ঠিক আছে। ওকে ওকে স্যার। হ্যাঁ, আশরাফুল মুন্নি। তো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাতে চলে যাচ্ছি। ৮০ ধারা দেখেন, আইনানুগ কার্য সম্পাদনকালে কোনো কাজ, দেখেন আইনানুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা। ৮০ ধারা মনে রাখবেন কিভাবে? কুড়াল দিয়ে মনে রাখবেন। কুড়াল, ৮০ মানে কুড়াল। দেখেন আইনানুগ, এই ধারাতে বলা হচ্ছে আইনানুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা। অর্থাৎ আপনি যখন একটা কাজ সরল বিশ্বাসে, মানে গুড ফেথে একটা কাজ করতেছেন, সরল বিশ্বাসে কিন্তু হতে হবে। আপনি যখন সরল বিশ্বাসে কোনো কাজ করেন, সেই কাজ করতে গিয়ে যদি সেখানে কোনো দুর্ঘটনা ঘটে, কোনো ব্যক্তি আহত বা নিহত হয়, সেখানেও কোনো অপরাধ হবে না। ৮০ ধারা, এইটুকু মনে রাখবেন। ৮০ ধারা, যেমন ধরেন করিম, সে কুড়াল দিয়ে কি করতেছে? গাছ কাটতেছে, গাছ। এই করিম সাহেব কুড়াল দিয়ে গাছ কাটার সময় এই কুড়ালের একটি বাট খুলে কি হলো? পাশে দণ্ডায়মান পাশে থাকা একজন ব্যক্তি রহিমকে আঘাত করে এবং এই রহিম সঙ্গে সঙ্গে মারা যায়। এখানে
করিমের কোনো অপরাধ হবে না, এটাই বলা হচ্ছে ৮০ ধারা। ৮০ ধারাতে কি বলছে? আইনানুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা, যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে আইনানুগ কার্য সম্পাদনকালে কোনো দুর্ঘটনা ঘটে, এই যে আমি বললাম উদাহরণটা, করিম তা কোরাল দিয়ে দেখা যাচ্ছে গাছের ডাল কাটতেছে, গাছে বসে বসে, এটা আইনানুগ কাজ, সে কাটতেই পারে। তো পাশে থাকা একজন ব্যক্তি দাঁড়ানো ছিল, হঠাৎ করে কোরালের যে বাট বা কোরাল ছুটে গিয়ে ওই ব্যক্তির মাথায় লেগে ব্যক্তিটি নিহত হয়ে গেল, এখানে কিন্তু করিমের কোনো অপরাধ হবে না। এটা কোথায়? ৮০ ধারা। তাহলে অবশ্যই এখানে মনে করতে হবে আইনগত কাজ সম্পাদনের সময় তার কি গুড ফেথ, ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন থাকতে হবে। কি থাকতে হবে? ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, মনে থাকবে। হঠাৎ দুর্ঘটনা, রাইট, হঠাৎ দুর্ঘটনা অপরাধ হবে না। হঠাৎ ৮০ ধারা, হঠাৎ দুর্ঘটনা, হ্যাঁ, এটা মনে রাখবেন। ওকে, আপনাকে গল্পে গল্পে মনে রাখতে হবে, হ্যাঁ, আইনগুলো গল্পে গল্পে মনে রাখতে হবে। দেখেন, অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত এবং অন্য ক্ষতি রোধের উদ্দেশ্য সম্ভাব্য ক্ষতিকর কাজ। দেখেন ৮১ ধারাটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কথাটা বলা হচ্ছে ৮১ ধারাতে, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? সুনামগঞ্জ থেকে আক্তার হোসেন, কি বিষয়? জি, আপনি ভর্তি হয়েছেন? ভর্তি হয়েছেন, আমি তো লিঙ্ক দিয়েছি। কবে ভর্তি হয়েছেন আপনি? আজকে ভর্তি হয়েছেন। নাম কি? ও আচ্ছা আচ্ছা, আমি আপনাকে গ্রুপে অ্যাড করছি। ওকে, করছি, অ্যাড করছি, লিঙ্ক দিয়েছি। আপনি লিঙ্কে রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাড করে দিচ্ছি। আপনি যদি লিঙ্কে রিকোয়েস্ট না পাঠান তাহলে তো আপনি অ্যাড হতে পারবেন না, হ্যাঁ। আর আমি তো এখন ক্লাসে আছি, ক্লাস চলমান আছে, সো রিকোয়েস্ট যদি পাঠাতে পারেন ভালো, না পাঠাতে পারলে ক্লাসের পরে, হ্যাঁ, আপনি ঘন্টাখানিক পরে ফোন দেন, আমি ক্লাসে অ্যাড করে দেবো ওইভাবে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত এবং অন্য ক্ষতিরোধের উদ্দেশ্যে, অন্য, দেখেন, অন্য ক্ষতিরোধের উদ্দেশ্যে, ক্ষতিরোধের জন্য কি বলা হচ্ছে? সম্ভাব্য ক্ষতিকর কাজ, সম্ভাব্য ক্ষতিকর কাজ, এটা খুবই ইম্পর্টেন্ট। ৮১ ধারাটা দেখেন, অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত, আপনার কোনো অপরাধজনক উদ্দেশ্য, গালটি মাইন্ড নাই, কিন্তু অন্য কোনো ব্যক্তির সামান্য দেখা যাচ্ছে ক্ষতি রোধের জন্য বা বৃহৎ ক্ষতি হাত থেকে বাঁচার জন্য সামান্য ক্ষতি করে, এক কথায় মনে রাখেন, বৃহৎ ক্ষতি রোধের জন্য, বৃহৎ ক্ষতি হাত থেকে বাঁচার জন্য সামান্য ক্ষতি করা। আমি সহজ ভাষায় আপনাদেরকে বললাম, এটা আমার ভাষা। বৃহৎ ক্ষতির হাত থেকে বাঁচার জন্য সামান্য ক্ষতি করা অপরাধ নয়। আপনি এইভাবে মনে রাখতে পারেন। মানে বৃহৎ ক্ষতিটা কি? দেখেন, ধরেন এখানে একটা বাড়ি, পাশাপাশি আরেকটা বাড়ি, আমরা 4টা বাড়ির এখানে চিত্র অঙ্কন করলাম। দেখেন, বড় ক্ষতি এড়ানোর জন্য ক্ষতি করা যাবে, হ্যাঁ, বৃহৎ ক্ষতির হাত থেকে বাঁচার জন্য সামান্য ক্ষতি করা অপরাধ নয়, এইভাবে মনে রাখতে পারেন। দেখেন, এখানে দেখেন 1 2 3 4টা বাড়ি আছে। ধরেন এই বাড়িতে আগুন লাগলো, এখন দেখা যাচ্ছে এই বাড়িতে যদি আগুন লাগে, পাশাপাশি সংযুক্ত বাড়ি, এই বাড়ির আগুন এই বাড়িতে লাগবে, তারপরে এই বাড়ি পুড়ে এই বাড়ি আগুন লাগবে, তারপর এই বাড়িতেও আগুন লাগতে পারে না। সো এখন দেখা যাচ্ছে এই বাড়িতে যখন আগুন লাগে, মাঝখানের বাড়িটা আপনি কি করলেন? ভেঙে দিলেন। কারণ হচ্ছে এই আগুনের লেলিহান শিখা যেন অন্য বাড়ি না পুড়ে যায়, অর্থাৎ এই বাড়িটা ভেঙে ফেলার উদ্দেশ্য হচ্ছে ওই আগুনের শিখা যেন অন্য বাড়িতে না লাগে। তাহলে এই যে একটা সামান্য ক্ষতি করে আরো কয়েকটা বাড়ি আপনি বাঁচিয়ে দিলেন, এটা কিন্তু একটা ক্ষতি হলো, বাট আরো যে বৃহৎ ক্ষতি
এই হাত থেকে রক্ষা পেল। সিম্পল আরেকটা উদাহরণ যদি এখান থেকে এইভাবেও দেই, যে ধরেন একটা জাহাজ কিন্তু অনেক যাত্রী থাকে, একটা জাহাজ এই দিক দিয়ে আসতেছে, আরেকটা জাহাজ এই দিক দিয়ে আসতেছে। দুইটা জাহাজ যখন মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে, তো এখানে দেখা যাচ্ছে দুইটা জাহাজের ব্যাপক ধরনের একটা ক্ষতি হতে পারে। তাহলে পাশাপাশি দেখা যাচ্ছে এখানে একটা ছোট নৌকা আছে। এখন দেখা যাচ্ছে এই জাহাজটা যদি এই দিক দিয়ে যায়, তাহলে এই নৌকার মধ্যে 4-5 লোক কি হতে পারে, মারা যেতে পারে, নৌকাটা ক্ষতি সাধন হতে পারে। এখন দেখা যাচ্ছে আপনি যদি এই দিক দিয়ে যান, নৌকার ক্ষতি হতে পারে, আর এই দিক দিয়ে গেলে সামনে কি করতে পারে, দুই জাহাজের সংঘর্ষ হতে পারে। এই সংঘর্ষের ফলে মারাত্মক একটা বৃহৎ ক্ষতি হতে পারে। সো এই যে বৃহৎ ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি জাহাজটা এই দিক দিয়ে দিলেন, এই দিক দিয়ে ঘোরানোর ফলে এখানে একটা নৌকা ক্ষতি হলো, এটা আপনার অপরাধ হবে না, কারণ বৃহৎ ক্ষতির হাত থেকে আপনি ক্ষুদ্র ক্ষতি করলেন। একজন মানুষ বাঁচাতে গিয়ে অনেক মানুষকে মারা যাবে না। সাবির হোসেন, বৃহত্তম কল্যাণের জন্য ক্ষুদ্র ক্ষতিকর অপরাধ নয়, 81 ধারা। চমৎকার, তাহলে বুঝে গেছেন সবাই। যাই হোক, অর্থটা দেখেন, একটা ধারার বেজিকটা আপনাকে জানতে হবে। ধারার বেজিকটা যদি আপনি জানেন, তাহলে কিন্তু এই ধারাগুলো আপনার সহজেই মনে থাকবে। হ্যাঁ, 82 ধারা তো চমৎকার ধারা, আমরা সবাই জানি। 82 ধারাতে কয় বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ নয়? 82 ধারা সিম্পল বিষয়। 82 ধারা মনে রাখবেন, 9 বছরের কম। কয় বছরের? অনেকে 12 বছর লিখে ফেলেন, 7 বছর লিখেন। স্যার মনে আছে ডিম জাহাজের কথা, শিমু সুলতানা। হ্যাঁ, ডিম জাহাজের কথা আপনার মনে আছে? শিমু সুলতানা, খুব ভালো লাগলো আপনার মনে থাকার জন্য। ডিম জাহাজ, হ্যাঁ, আমরা ডিম জাহাজ, আমি তো অঙ্কন করতে পারি না, চিত্র আর্ট করতে পারি না, তাই আরেকটা ক্লাসে এই পড়াটুকুই পড়িয়েছিলাম। জাহাজ আমি অঙ্কন করেছিলাম, সেটা ডিমের মতো দেখা যাচ্ছিল। ওই তো শিমু সুলতানা সেই ডিম জাহাজের কথা মনে রাখছেন। যাই হোক, মনে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিমু সুলতানাকে। হ্যাঁ, ডিম জাহাজের কথা মনে আছে। 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ নয়, এক কথায় মনে রাখবেন। 83 ধারায় দেখেন, 83 ধারাতে বলা হচ্ছে 9 বছরের বেশি 12 বছরের কম। তাহলে 9 বছরের বেশি 12 বছরের কম, এটা অপরাধ হবে না। কখন হবে না? সেটা অপরিণত ভূত শক্তি সম্পন্ন। অপরিণত অপরিণত হাবা টাইপের কিছু লোক আছে না, হাবা গুবা, যাকে আমরা বলি হাবা গুবা টাইপ। হাবা গুবা কিছু ছেলে মেয়ে আছে না, দেখা যাচ্ছে বয়স বাড়ছে কিন্তু মাগার কি হয় নাই, বুদ্ধি বাড়ে নাই। একটা কথা আছে যে বয়স হয়েছে কিন্তু তার বুদ্ধি নাই, হাবা টাইপের, হাবা গুবা, এটাকে আমরা বলি হাবা গুবা টাইপের। আপনারা কি বলেন? 9 থেকে 12-র মধ্যেও অপরাধ হবে না, সেটা যদি হয় হাবা গুবা টাইপের, অর্থাৎ অপরিণত ভূত শক্তি সম্পন্ন। অপরিণত ভূত শক্তি সম্পন্ন ওই সকল ব্যক্তির কাজ এখানে অপরাধ হবে না। সেটা যদি হয় হাবা টাইপের, দেখা যাচ্ছে যে অপরিণত ভূত, হ্যাঁ, মানসিক একটু বিকারগ্রস্ত এরকম, হ্যাঁ, তাহলে 9 থেকে 12 পর্যন্ত অপরাধ হবে না। এটা 83 ধারাতে বলছে। 82 ধারাতে বলা হচ্ছে 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ কোনো কাজে অপরাধ না। এই দুইটা ধারা থেকেই প্রশ্ন হয়েছে। 9 বেশি 12 বছরের শিশুর কাজ অপরাধ হবে না যদি সে বুদ্ধি হওয়ার ক্যাপাসিটি না হয়। হ্যাঁ, হাবাগুবা টাইপের। হ্যাঁ, সো দেখেন, কত বছরের কম বয়সের শিশুর কোনো কাজ অপরাধ করলে তা অপরাধ বলে গণ্য হবে না, একটা প্রশ্ন হয়েছিল। তাহলে আমরা একসাথে শিখে ফেলি এগুলো। 84-র সাথে আপনারা 83-র সাথে 84 শিখে ফেলবেন। 84
এগুলো বারবার লিখলেই আপনার আত্মস্থ হয়ে যাবে। এখানে কি অপ্রকৃতিস্থ ব্যক্তির কাজ, অপ্রকৃতিস্থ। এগুলো আপনি শুধু কি করবেন, শিরোনাম, একটা ধারার হেডলাইন শিরোনাম মনে রাখলে আপনার ওকে অপ্রকৃতিস্থ ব্যক্তি। যেমন ধরেন পাগল, উন্মাদ, জড়বুদ্ধি, এখানে হতে পারে পাগল ব্যক্তি, হ্যাঁ, পাগল, উন্মাদ, জড়বুদ্ধি, আনসাউন্ড মাইন্ড, হ্যাঁ, লিগ্যাল ডিসেবিলিটি সম্পন্ন ব্যক্তি, লিগ্যাল ডিসেবিলিটিতে আক্রান্ত, লিগ্যাল ডিসেবিলিটিতে আক্রান্ত ব্যক্তি, যেমন পাগল, উন্মাদ, জড়বুদ্ধি, মানসিক রোগী, এরকম ব্যক্তি তাদের কাজ অপরাধ নয়। তাহলে আমরা দেখেন 82 ধারায় 9 বছরের কম, 83 ধারাতে 9 বছরের বেশি বা 12 বছরের কম, তবে হাবা টাইপের পোলাপান। 84 ধারাতে বলা হচ্ছে অপ্রকৃতিস্থ আনসাউন্ড মাইন্ডের ব্যক্তিদের কাজ অপরিণত ভূত শক্তি সম্পন্ন শিশুর অপরাধ নয়। তাহলে 84 ধারাতে বলা হচ্ছে পাগল, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কাজ এখানে অপরাধ বলে গণ্য হবে না। এইগুলো শুধুমাত্র আপনারা কি করবেন, হেডলাইনটুকু মনে রাখবেন। ওকে, হ্যাঁ, এগুলো হেডলাইনগুলো মনে রাখলে আপনার ওকে। এগুলো এত শিখার কিচ্ছু নাই, শুধু হেডলাইন মনে রাখবেন। দেখেন 85 ধারাটাও পড়তে পারেন, অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত, অনিচ্ছা, হ্যাঁ, অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তির কাজ। দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তি কখনো নেশা করে নাই, কখনো মদ পান করে নাই, দেখা যাচ্ছে তাকে হঠাৎ করেই আপনি কি করলেন, জুসের মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে দিলেন, জুস বা কোনো পানীয় দ্রব্যের মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে দিলেন। দেখা যাচ্ছে সেটা জুস মনে করে বা পানীয় মনে করে সেটা পান করলো, পরবর্তীতে দেখা যাচ্ছে সে হঠাৎ করেই নেশাগ্রস্ত হয়ে গেল। ওই ব্যক্তি যদি কোনো কাজ করে সেটাও অপরাধ হবে না, মনে থাকবে। 85 ধারাতে বলা হচ্ছে অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ অপরাধ নয়, মনে থাকবে। 85, এগুলো শুধু হেডলাইনগুলো মনে করবেন। আচ্ছা, এগুলো থেকে প্রশ্ন না হওয়ার সম্ভাবনা আছে। এখানে প্রশ্ন হতে পারে 87 ধারা, মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর জন্য অভিপ্রেত নয়। দেখেন 87 ধারাতে আপনি মনে রাখবেন এইভাবে, খেলাধুলা করতে গিয়ে, খেলাধুলা, দেখা যাচ্ছে খেলাধুলা করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা হয় সেখানে কোনো আপনার অপরাধ হবে না, এটা বলা হচ্ছে 87 ধারাতে। এখানে বলা হচ্ছে হেডলাইনে, মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রেত নয় এবং অনুরূপ সম্ভাবনা নেই, এরূপ কাজ সম্মতি সহকারে সম্পাদিত কাজ, সম্মতি সহকারে। দেখা যাচ্ছে আমি এখানে আপনি মনে রাখার জন্য এটা বলতে পারেন, খেলাধুলা করতে গিয়ে তরবারি খেলা, ধরেন এ এবং বি দুইজনে তরবারি খেলা করতেছে, এই তরবারি খেলা করতে গিয়ে হঠাৎ করে তরবারির একটা আঘাত বিয়ের গায়ে লাগলো, বি নিহত হলো। এখানে কিন্তু তার একটা সম্মতি ছিল তরবারি খেলতে গিয়ে। কুস্তি খেলে না, কুস্তি খেলতে গিয়ে দেখা যাচ্ছে একে অপরের খেলা সম্মতি সহকারে খেলতে খেলতে হঠাৎ করে একজন মারা গেল, এখানেও কোনো অপরাধ হবে না, হ্যাঁ, এটা মনে রাখবেন। তাহলে 87 ধারা মনে রাখেন। 88 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়ে যেতে পারে। 88 ধারাটা পড়বো, 88 ধারাটাও পড়বো, হ্যাঁ, 88 ধারা থেকেও প্রশ্ন হয়ে যেতে পারে। দেখেন, মৃত্যু ঘটাবার অভিপ্রেত নয় এমন ব্যক্তি বিশেষ উপকারার্থে সদ্বিশ্বাসে কৃত কাজ। এই যে সার্জন, 88তে আমরা একটা সার্জনের কথা, একটা উদাহরণগুলো পড়বো। এখান থেকে আপনারা যে উদাহরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেমন তার মধ্যে
আমরা সিলেটি ভাষায় বলি লুলা লুলা। তাই 88 ধারাটা আপনি কিভাবে মনে রাখবেন? দেখেন এখানে একটা সার্জনের কথা বলা হচ্ছে, আবার আমরা আরো সার্জন পাবো, আরো সার্জন আছে সামনে। এগুলো নিয়ে কিন্তু উদাহরণের মধ্যে আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। দেখেন আপনি 88 ধারাতে মনে রাখবেন ডাক্তার বা সার্জন, ডাক্তার বা সার্জন। এখানে কোনো ডাক্তার সরল বিশ্বাসে, গুড ফেইথে, সরল বিশ্বাসে যদি দেখা যাচ্ছে কোনো রোগীর শরীরে কি করে অস্ত্রোপচার করে, অস্ত্রোপচার, এবং ওই অস্ত্রোপচারের ফলে সে মারা যায়, এখানে ডাক্তারের কোনো, সার্জনের কোনো অপরাধ হবে না। সিম্পল বিষয়। 88 ধারাতে আপনি মনে রাখবেন ডাক্তার দিয়ে, ডাক্তার। ডাক্তারের কাজ, হ্যাঁ, ডাক্তারের কাজ কোনো অপরাধ নয়। সবগুলো পড়লে তো আপনার মনে থাকবে না। আরেকটা ডাক্তার আমরা পড়বো, আরেকটা ডাক্তারের কথা পড়ি। দুইটা ডাক্তার আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। আরেকটা ডাক্তারের কথা আমরা পড়বো 92 ধারাতে, এটাও একটু পড়ে নিই। হ্যাঁ, আরেকটা ডাক্তার আছে 92 ধারাতে। যেমন এই ডাক্তারের কথা বললাম যে ডাক্তার যদি অস্ত্রোপচারের ফলে কোনো কি হয়, অস্ত্রোপচার করে সরল বিশ্বাসে, এখানে কোনো অপরাধ হবে না। সো 92 ধারাতে আরেকটা ডাক্তার আছে, আমরা সার্জন আছে, এটাও পড়ি। দেখা যাচ্ছে এটাও পড়ি আমরা। দেখেন 92 ধারাতে কি বলছে, এটা নিয়ে দুইটা ধারা নিয়ে আপনারা কনফিউশন বেঁধে যেতে পারে। সম্মতি ব্যতীত কোনো ব্যক্তির মঙ্গলার্থে সৎবিশ্বাসে কৃত কাজ। 92 ধারাতে দেখেন সম্মতি ব্যতীত, এখানে কিন্তু সম্মতি ছিল, ওই ব্যক্তির সম্মতি নিয়ে অস্ত্রোপচার করা। আবার এখানে সম্মতি ব্যতীত, এখানে গুড ফেথে, সরল বিশ্বাসে যদি সম্মতি ব্যতীত কোনো ডাক্তার কোনো কাজ করে, এটাও আপনি ডাক্তার, সার্জন, ডাক্তার বা সার্জনের কথা এই এখানেও উদাহরণে বলা আছে। দেখেন সম্মতি ব্যতীত এটা কি রকম? 92 ধারাতে যে কথাটা বলা হচ্ছে, এখানে দেখেন আপনি দেখা যাচ্ছে ধরেন ঘোড়ার পিঠে উঠে, ঘোড়ার পিঠে উঠে কি করলেন, হঠাৎ করে দেখেন একটা উদাহরণ বলা হচ্ছে, সে ঘোড়ার উপর থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে, ঘোড়ার পিঠ থেকে পড়ে তিনি কি করলেন, অজ্ঞান হয়ে পড়লেন। অজ্ঞান, এই যে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন, এখন একজন ডাক্তার তার সম্মতি ব্যতীতই তাকে কি করলো, অস্ত্রোপচার করলো, এখানে তারও কোনো অপরাধ হবে না। তাহলে দেখেন এখন দেখা যাচ্ছে তার কোনো আত্মীয়, দেখা যাচ্ছে একজন অ্যাক্সিডেন্টের রোগী, এটা আপনি বলতে পারেন। দেখা যাচ্ছে একজন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলো, এখন ডাক্তার তাকে কি করলো, অস্ত্রোপচার করলো তার সম্মতি ব্যতীতই, এখন তার একটা ক্ষতি হলো, এখানেও কিন্তু ডাক্তারের কোনো অপরাধ হবে না, কারণ সে তো অজ্ঞান, তার সম্মতি নেওয়া দরকার, এখানে সম্মতি নিতে পারবে না। তাহলে এই যে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে হোক অথবা মোটরসাইকেলের উপর থেকে পড়ে গিয়ে হোক, দেখা যাচ্ছে সে যদি অজ্ঞান হয়ে পড়ে, সজ্ঞান হয়ে পড়ে, এখানে তিনি একটা অস্ত্রোপচার করলে এখানেও কোনো অপরাধ হবে না, এটা 92 ধারাতেও বলা হচ্ছে। আবার 88 ধারাতে দেখেন সম্মতি নিয়ে যদি কেউ অস্ত্রোপচার করে, ওটা তো হবেই না, ওটা হবে না। তাহলে 88, 92 দুইটা ডাক্তারের কথা বলা হচ্ছে। আরেকটা ডাক্তার আমরা পাবো এখানে, দেখেন সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, এখানে একটা ডাক্তারের উদাহরণ আছে। তিনটা ধারা আপনাকে বিভ্রান্তিতে ফেলে দিতে পারে। 93 ধারায় দেখেন আরেকটা ডাক্তারের কথা বলা হচ্ছে। 93 ধারা, 93 ধারায় বলা হচ্ছে সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ। এখানে একটা উদাহরণ আছে ডাক্তারের, যে এ নামক একজন ব্যক্তি একজন সার্জন, এই যে এ নামক ব্যক্তি একজন সার্জন, তিনি কি করলেন, আন্তরিক সদিচ্ছাই থেকে জনৈক রোগীকে তার এই মত জানান যে সে আর বাঁচবে না। অর্থাৎ একজন সার্জন, তার নিকট করিম গেল,
এখন করিমকে ডাক্তার কি করলো, পরীক্ষা নিরীক্ষা করার পরে তার একটা মারাত্মক জটিল রোগ ধরা পড়লো ধরেন। এখন সে আন্তরিক সদিচ্ছা থাকা সত্ত্বেও তিনি সৎ বিশ্বাসে আন্তরিক সদিচ্ছায় করিমকে বললেন, তো আপনি আর বাঁচবেন না। এই কথা শোনার পরই করিম মারা গেল। এখানে এই যে সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ, এই যে এ নামক ব্যক্তি একজন ডাক্তার বা সার্জন, তিনি তাকে করিমকে পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে তিনি তাকে বললেন যে ভাই আপনি তো আর বাঁচবেন না, আপনার জটিল একটা রোগ হয়েছে। এই যে জটিল রোগ হয়েছে এটা বলার সাথে সাথে সে কি হলো, সে মর্মান্তিকভাবে একটা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেল। মানে হৃদয়ের একটা কি বলে সে কষ্ট পেল আর কি, কষ্ট পেয়ে সে মারা গেল। এখানেও বলা হচ্ছে সরল বিশ্বাসে যে কৃত যোগাযোগ, এই যে সরল বিশ্বাসে তার কথাটুকু বললেন, এখানে অপরাধ হবে না। যেমন ধরেন আমি একজন আইনজীবী, দেখা যাচ্ছে একটা মামলা সাক্ষ্য আর্গুমেন্ট যুক্তিতর্ক হওয়ার পরে আমার কাছে একজন ক্লায়েন্ট, ধরেন 302 ধারার মামলা, ধরেন এটা এরকম, এই ধারাটা ধরেন 302 ধারার একটা মামলা, ধরেন করিম সে আমার কাছে আসলো, সে হত্যা মামলার আসামি। এখন মামলাটা সাক্ষ্য সমাপ্ত হওয়ার পরে আমি তাকে বললাম যে করিম সাহেব, 302 ধারার মামলা যেভাবে সাক্ষ্য প্রমাণ হয়েছে, আমার মনে হয় এই মামলাতে আপনার মৃত্যুদণ্ড হতে পারে। এই যে মৃত্যুদণ্ড হতে পারে এই কথাটা শোনার সাথে সাথেই সে মারা গেল, স্ট্রোক করে মারা গেল, আঘাতপ্রাপ্ত হয়ে, মর্মান্তিক আঘাতে তিনি কি এই কথাটা শোনার সাথে সাথে মারা গেল। এখানে কি আমার কোনো অপরাধ হবে? না, আইনজীবী হিসেবে আমার কোনো অপরাধ হবে না। এটাই হচ্ছে 93 ধারা, সরল বিশ্বাসে কৃত যোগাযোগের কথা বলা হচ্ছে। ওই যে ডাক্তারের একটা উদাহরণ, কারণ 3টা ধারায় কিন্তু ডাক্তার আছে, এখানেও সার্জন আছে, এই জায়গাও সার্জনের কথাই বলা হচ্ছে, এই জায়গাও সার্জনের কথা বলা হচ্ছে। সো এই 3টা ধারা একসাথে কেন পড়ালাম জানেন? এই ধারাগুলো থেকে লিখিত পরীক্ষায় আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। লিখিত পরীক্ষায় আপনাকে এই 3টা ধারা থেকে উদাহরণ আছে, এই 3টা ধারার উদাহরণ থেকেই আপনাকে প্রশ্ন করে বিভ্রান্তিতে ফেলতে পারে। এখানে যে সার্জনের কথা বলা হচ্ছে, 18 বছরের উপরে কোনো ব্যক্তির সম্মতি নিয়ে আপনি তাকে অস্ত্রোপচার করলে অপরাধ হবে না। 88 ধারা। 92 ধারায় বলা হচ্ছে সম্মতি ব্যতীত যদি কোনো সার্জন বা ডাক্তার কোনো রোগীর অস্ত্রোপচার করে, দেখা যাচ্ছে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে সে অজ্ঞান হয়ে গেল, মর্মান্তিক গুরুতর আহত হলো, তখন তার ইচ্ছা থাকা সত্ত্বেও সরল বিশ্বাসে তার সম্মতি ব্যতীতই একটা অস্ত্রোপচার করলেন, এখানেও তার কোনো অপরাধ হবে না যদি কোনো ক্ষতি হয়। আবার 93 ধারাতে একটা সার্জনের কথা বলা হচ্ছে, এখানেও বলা হচ্ছে যে একজন সার্জন সরল বিশ্বাসে একজন ব্যক্তিকে বললেন সে বাঁচবে না। এটা শোনার পরে সে মর্মান্তিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেল, স্ট্রোক করলো, সে মারা গেল, এখানেও তার কোনো অপরাধ হবে না। সরল বিশ্বাসে কৃত যোগাযোগ। যেমন এই যে আমি বললাম যে আমি আইনজীবী, করিম আমার ক্লায়েন্ট, করিমকে বললাম যেভাবে সাক্ষী হয়েছে আপনার মনে হয় ফাঁসি হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। এটা শোনার পরেই করিম স্ট্রোক করে মারা গেল, এখানেও অপরাধ হবে না। বুঝতে পেরেছেন কিনা 3টা ধারা? কমেন্ট করবেন। 88, 92, 93 3টা ধারাতেই সার্জনের কথা বলা হচ্ছে। একটু কমেন্ট করেন তো বুঝতে পেরেছেন কিনা। সো আমরা চলে যাচ্ছি কোথায়? আচ্ছা 95, 94 ধারাটা পড়ে ফেলি। হুমকির ফলে বাধ্য হয়ে কোনো ব্যক্তির কৃত কাজ। হুমকির ফলে বাধ্য হয়ে কোনো ব্যক্তির কাজ অপরাধ নয়। এক কথা মনে রাখবেন, হুমকির ফলে দেখা যাচ্ছে করিমকে হুমকি দিল, আর করিম তুমি যদি অমুক ব্যক্তিকে হুমকি না দাও তাহলে তোমাকে মেরে ফেলবো।
এইরকম, মানে হুমকির ফলে বাধ্য হয়ে কোনো কাজ অপরাধ নয়। তবে এখানে ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো আপনাকে মনে রাখতে হবে। ব্যতিক্রমটা কি? আপনি হুমকির ফলে যে কোনো কাজ করলেন, একজন আপনাকে হুমকি দিল যে আপনাকে একজন হুমকি দিল যে তার বাড়ি থেকে মোবাইলটা চুরি করে নিয়ে আসবি, বা তাকে দেখা যাচ্ছে কি করবি, মানে বিভিন্ন তার জমি দখল করবি, বেদখল করবি, ইত্যাদি ইত্যাদি। হুমকির ফলে যদি আপনি কোনো অপরাধ করেন সেটা অপরাধ না হুমকির ফলে। এখন এখানে ব্যতিক্রমের কথা বলা হচ্ছে যে ভয়ভীতি, হুমকি ইত্যাদির মাধ্যমে কোনো ব্যক্তিকে খুন এবং মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ এবং রাষ্ট্রবিরোধী অপরাধ। তাহলে খুন, এখানে হুমকির ফলে আপনি খুন করলেন, তাহলে এটা কি হবে? খুন এবং মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ। এবং রাষ্ট্রবিরোধী অপরাধ, এই তিনটা হচ্ছে ব্যতিক্রম। দেখেন, তাহলে হুমকির ফলে করিমকে একজন ব্যক্তি হুমকি দিল, এই হুমকির ফলে সে ভয়ে ভীত, হুমকির ফলে ভয়ভীতি, একজন ব্যক্তি তাকে ভয়ভীতি দেখালো, হুমকি দেখালো, এই হুমকির ফলে করিম যে কোনো অপরাধ করতে পারে, সেটা অপরাধ না। ওই হুমকির ফলে সে যদি কোনো কাজ করে সেটা অপরাধ হবে না। সো এখানে ব্যতিক্রম এই তিনটা। আপনি হুমকির ফলে এখানে খুন করতে পারবেন না, এটা অপরাধ হবে। ব্যতিক্রম, এটা অপরাধ হবে। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ আপনি যদি করেন সেটাও অপরাধ হবে। আপনি হুমকির ফলে এমন একটা অপরাধ করলেন যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, তখন আপনি বললেন যে স্যার 94 ধারায় তো বলাই আছে যে হুমকির ফলে কোনো কাজ করলে অপরাধ না, তাহলে উমুকে তো আমাকে হুমকি দিছে, এমন এক নেতা আমাকে হুমকি দিছে, এই হুমকির ফলে ভয়ে আমি এই কাজটা করছি। তখন মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে যদি এটা হয়, এটা আপনার এই ব্যতিক্রমটা হবে না। আবার রাষ্ট্রবিরোধী কোনো কাজ করলেন, কেউ আপনাকে হুমকি দিল, একটা নেতা, একজন পাতি নেতা আপনাকে হুমকি দিল, আপনি রাষ্ট্রবিরোধী কাজ করলেন, এটাও আপনার এখানে ব্যতিক্রমে আসবে না। সো এক কথায় মনে রাখবেন, 94 ধারা মানে হচ্ছে হুমকির ফলে যে কোনো কাজ অপরাধ হবে না, তবে খুন করা যাবে না, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করা যাবে না, রাষ্ট্রবিরোধী অপরাধ করা যাবে না। এটি করলে অপরাধ হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ। মাথায় সমস্যার ভুগছি, চিকিৎসা চলছে, পড়ালেখা করতে পারছি না। কে বলছেন? মাজহারুল ইসলাম জাকিয়া ফি আমানিল্লাহ। আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ দান করুক, আমিন। আমরাও দোয়া করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। হ্যাঁ, এখন দেখেন, তাহলে এইটুকু বুঝতে পারছেন? 94 ধারাটা কি বুঝতে পারছেন? একটু কমেন্ট করেন তো সবাই। 94 ধারাটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করবেন। 95 ধারা দেখেন, সামান্য ক্ষতিকর কাজ অপরাধ নয়, এইটুকুই মনে রাখবেন, অপরাধ নয়। সামান্য ক্ষতিকর কাজ অপরাধ হবে না। ভয়ভীতির ফলে সম্পাদিত কাজ অপরাধ নয়, তবে তিনটা ব্যতিক্রম: খুন করা যাবে না, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় এমন কোনো অপরাধ করা যাবে না, রাষ্ট্রবিরোধী অপরাধ করা যাবে না। ওকে, ভেরি গুড বোঝার জন্য। আর পড়া দরকার নাই, এইটুকু পড়লে আপনার এখান থেকে ওকে, এইটুকু পড়লে ওকে। সো আজকে আর কি পড়াবো কোন, এইটুকু পড়ালে ওকে। এখান থেকে আমি যে ধারাগুলো পড়ালাম ভালোভাবে উদাহরণ দেখেন, 4র্থ অধ্যায় আপনারা পড়বেন, প্রত্যেকটা ধারা বুঝে শুনে পড়বেন এবং উদাহরণ পড়বেন। উদাহরণ সহ পড়তে হবে, কিন্তু এখানে উদাহরণ থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, দেখেন, আমি যে ধারাগুলোর উদাহরণ ব্যাখ্যা প্যারাল করে আপনাকে মনে রাখতে হবে। ব্যাখ্যা
উদাহরণ পড়তে হবে, যেগুলো আমি বলবো। চতুর্থ অধ্যায়ের উদাহরণ ব্যাখ্যাগুলো পড়বেন। হ্যাঁ, এখন আপনাদের 16 তারিখে হচ্ছে এমসিকিউ চ্যালেঞ্জের পরীক্ষা। দেখেন আপনাদের রুটিন দিয়ে দিচ্ছি এই সপ্তাহে। 16/9 কি বার? মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে আপনাদের পরীক্ষা। কিসের পরীক্ষা? সুনির্দিষ্ট প্রতিকার আইন। বেশি বেশি পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন পরীক্ষা হচ্ছে মঙ্গলবার। এটা হচ্ছে আমাদের কবে? 16/9 মঙ্গলবার। আবার 17/9 বুধবার। দেখেন 17/9 বুধবার। বুধবার কিসের পরীক্ষা? এই বুধবার হচ্ছে প্যানাল কোড, আপনাদের জেনারেল যে গ্রুপটা আছে প্যানাল কোডের পরীক্ষা। ধারা 1 থেকে 106। সো আগামীকাল সোমবার, মঙ্গলবার ক্লাস নেই। এই সোমবার আর মঙ্গলবারের আপনাদের কাজ কি? কাজটা তো করতে হবে। সোমবার সারাদিন আপনারা কি করবেন? এখানে আজকে যা পড়ালাম প্যানাল কোড 1 থেকে কত 106 ধারা পর্যন্ত ভালোভাবে মুখস্থ করে ফেলবেন যা পড়িয়েছি। পাশাপাশি এসআর একটা পড়বেন। আমার যে রুটিন, এই আমাদের গাইডলাইনগুলো পালন করতে হবে। এসআর অ্যাক্টের পরীক্ষাটা হচ্ছে 1 থেকে 30 ধারা পর্যন্ত। এসআর অ্যাক্টের 1 থেকে 30 ধারা পর্যন্ত ভালোভাবে সবাই পড়বেন। আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, আমি দিয়ে দিচ্ছি, সুনির্দিষ্ট প্রতিকার আইনে দেখে নেবেন। হ্যাঁ, এবং অবশ্যই অবশ্যই প্যানাল কোডের এইটুকু পড়বেন। তাহলে এটা হচ্ছে সোমবার পড়বেন। তাহলে মঙ্গলবার কি করবেন? মঙ্গলবার আপনারা কি করবেন? এসআর অ্যাক্ট 1 থেকে 30 ধারা পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নেবেন, কারণ মঙ্গলবার হচ্ছে আপনাদের পরীক্ষা। তাহলে বুধবার দিনে কি করবেন? প্রত্যেক দিন তো 2 ঘন্টা পড়তে হবে। বুধবারে আপনারা কি করবেন? লিমিটেশন অ্যাক্ট রিভিশন করবেন, পাশাপাশি প্যানাল কোডের 1 থেকে 106 ধারা পর্যন্ত রিভিশন করবেন। এই যে আমি যে রুটিন অনুযায়ী আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ছোট ছোট বালকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল, কথা আছে না? এইভাবে এগিয়ে যাবেন। আগামীকাল সোমবার প্যানাল কোডের 1 থেকে 106 ধারা পর্যন্ত ভালোভাবে পড়বেন, পাশাপাশি এসআর অ্যাক্ট যতটুকু পারেন পড়বেন। মঙ্গলবার সারাদিন শুধুমাত্র এসআর অ্যাক্টের 1 থেকে 30 ধারা পর্যন্ত ভালোভাবে পড়বেন, লিখবেন, অ্যাসাইনমেন্ট জমা দিবেন। বুধবার সারাদিন কি করবেন? সকালে 2-3 ঘন্টা পড়বেন, বলছি না, রাতে 2-3 ঘন্টা পড়বেন। বুধবারে আপনাদের কি করতে হবে? প্যানাল কোডের পরীক্ষা 1 থেকে 106 ধারা পর্যন্ত ভালোভাবে পড়বেন, পাশাপাশি তামাদি আইনটার একবার রিভিশন করে ফেলবেন। আবারও আপনাদের ক্লাস শুরু হবে বৃহস্পতিবার থেকে আবারও ক্লাস শুরু। আমরা 107 থেকে 120 ধারা পর্যন্ত পরবর্তী আগামী সপ্তাহের মধ্যে প্যানাল কোড শেষ করবে ইনশাল্লাহ। প্যানাল কোডের অর্ধেক শেষ হয়ে গেছে, আপনি মনে করেন প্যানাল কোডের অর্ধেকই আপনি শেষ করে ফেলছেন। সো আমি যে গাইডলাইনের মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, আশা করি আপনারা এই গাইডলাইনের মধ্যে আপনি থাকবেন, এইভাবে পড়ে যান, ইনশাল্লাহ দেখবেন আপনার একটা সেরা পরিপূর্ণ কমপ্লিট প্রস্তুতি ইনশাল্লাহ হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।